পয়লা আগস্ট ভোরে বাইক দুর্ঘটনায় মাথায় ও পায়ে গুরুতর চোট নিয়ে বারাসাত হাসপাতালে ভর্তি হয়েছিলেন দেগঙ্গার সোয়াই শেতপুরের বাসিন্দা শফিকুল। সেখান থেকে তাকে রোগীর অবস্থার গুরুত্ব বুঝে মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখান থেকেও তাকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর পরিবার তাকে বারাসাতেই বেসরকারি হাসপাতাল বিএনআইতে ভর্তি করে। বিএনআই হাসপাতালের তরফে চিকিৎসা পরিষেবায় কোনো খামতি না রেখে সর্বতোভাবে চেষ্টা করা হয়, কিন্তু তারপরেও প্রাণে বাঁচানো সম্ভব হয়নি দুর্ঘটনায় আহত দেগঙ্গার ৩৯ বছরের দিনমজুর শফিকুল ইসলামকে। গোটা বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলে শফিকুলের পরিবার। অন্যদিকে এই বিষয়টি নিয়ে হাসপাতালের সিইও সুব্রত সিনহা জানিয়েছেন, যেটা হয়েছিল পেশেন্ট চিকিৎসা চলাকালীনও মৃত্যু হয়নি। পেশেন্টের যেটা দিয়ে ২ তারিখে শফিকুল ইসলাম দেগঙ্গার পেশেন্ট, উনি ২ তারিখে এখানে ভর্তি হন আমাদের কাছে, এবং ওনার যেটা ছিল সেটা হচ্ছে যে ওনার নেক মানে আমাদের সার্ভিক্যাল স্পাইনে তার মানে পুরোটা মানে অনেক মানে সিভিয়ারলি ইনজিওর্ড হয়, মানে তার যা 360 ডিগ্রি ফিক্সেশন করতে হয়। যে 360 ডিগ্রি ফিক্সেশন করতে হয়েছিল তার কারণ এই ওটিটা করতে হয়েছিল, একটা ওটি করে আরেকটা সেকেন্ড ওটিটাও করতে হয়েছিল। এই জন্যই করতে হয়েছিল যে পেশেন্টের ওটিটা খুব দরকার ছিল। একটা এই ধরনের সিরিয়াস ওটি একবার করলাম, করে পেশেন্টটাকে আবার ঢুকিয়ে দিলাম, আবার দ্বিতীয়বার করলাম, এই পেশেন্টটা তো এইভাবে সম্ভব নয়। সেই জন্য পেশেন্টের ওটা করা হয়েছিল। এবারে ওটিটা চলাকালীন পেশেন্ট ট্রিটমেন্ট চলাকালীন হয়েছিল, সিভিয়ার ইনজুরি ছিল, এবং সেখান থেকে কোন মানে ভেন্টিলেটরে যায়। পেশেন্ট ভেন্টিলেশনে গেলে সেখান থেকে কোনোভাবে পেশেন্টের ধরুন নিউমোনিয়া ইনফেকশন হয়েছিল। তো নিউমোনিয়া ইনফেকশন থেকে পেশেন্ট সেটাকে মানে সার্ভাইভ করেননি। তো পেশেন্ট পার্টির দেখুন মানে দু রকমের কথা। যখন ওনারা আমার সাথে কথা বলছিলেন এখানে, তখন আপনাদের আরো মিডিয়া ছিল, তারা যখন আমাদের সাথে এখানে কথা বলে তখন কিন্তু পেশেন্ট পার্টির কমপ্লেন কিন্তু না চিকিৎসাগতভাবে ছিল, না হসপিটালের ওপরে ছিল। তাদের বক্তব্য হচ্ছে যে আমরা গরিব মানুষ, আমরা মানে লেবারের কাজ করি, আমরা বিভিন্ন জায়গা থেকে টাকা কালেকশন করে আপনাদেরকে দিচ্ছি। তো সেই এই কথাটা কিন্তু জাস্ট ২ দিন আগে বলেছেন। এবং সব থেকে মজার কথাটা হচ্ছে ম্যাডাম, যে ভদ্রলোক আমার সাথে পেশেন্ট জবে থেকে ভর্তি হয়েছে, বিং এ সিইও অফ দিস গ্রুপ, আমার সাথে উনি প্রথম দিন থেকেই কথা বলেন, এবং প্রথম দিন থেকে যে ভদ্রলোক কথা বলছিলেন উনি কিন্তু ওইটাই আমাকে হাত জোর করে এখানে বলে গেলেন যে আমরা গরিব মানুষ, আমাদের কাছে একটু টাকা নেই, আমরা কালেকশন করে নিয়ে এসেছি। এবং ওনার সাথে একজন ভদ্রলোক ছিলেন, তিনি আমার সাথে লাস্ট ৩ দিন ধরে কথা বলছেন। উনি বোধহয় কোনো স্কুলের টিচার বা সামথিং কিছু হবেন। উনি আমাকে বললেন যে বিশ্বাস করুন স্যার, আমি এই টাকাটা স্কুল থেকে কালেকশন করে আজকে নিয়ে এসেছি। পেশেন্ট যদি বাঁচত, দেখুন সব পেশেন্টকে কোনো ডাক্তারও চায় না, কোনো হসপিটালও চায় না যে কোনো পেশেন্ট তার মারা যাক বা কোনো ক্ষতি হোক। সবাই চায় পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি যাক। সব কিন্তু সেটা তো সবার ক্ষেত্রে সবসময় সম্ভব হয় না, এফেক্টিভ নাও হতে পারে। তো ওই পেশেন্টটি দুর্ভাগ্যজনকভাবে মারা যান। এবং দেখুন যখন কোনো পেশেন্ট আসে, আমরা তো তার পেশাগত দিকটা জিজ্ঞেস করি না যে ভাই তুমি টিচার, তুমি কৃষক, না তুমি লেবার, এটা নয়। আমার কাছে পেশেন্ট পেশেন্ট। সে যখন আসছে তাকে প্রত্যেকটা স্তরে স্তরে আপনি যদি দেখতে চান আপনাকে আমরা দেখাতে পারি যে তার কত টাকা খরচা প্রতিদিন প্রতি হতে পারে, কোন জায়গাটা তার কত খরচা হতে পারে, সমস্তটা তাকে বলা হয়। এমনকি আমাদের এখানে এই সিস্টেম করা আছে যে যদি কারোর হাই গ্রেড অ্যান্টিবায়োটিক লাগে, মানে খুব উঁচু দরের বা কস্টলি আর কি, হাই গ্রেড আই মিন যে যদি কোনো কস্টলি যদি তার কোনো ওষুধের দরকার পড়ে বা মানে মেডিসিন, আমরা কিন্তু পেশেন্ট পার্টির কাছ থেকে কনসেন্ট নিই যে দেখুন এটা কস্টলি, আপনার পেশেন্টের ট্রিটমেন্টের জন্য দরকার, আপনি এটা দেওয়ার অনুমতি দেবেন কিনা। ধরুন আপনাকে বলা হলো, আপনি বললেন যে না আমি এটা এত কস্টলি দেবো না, আমরা সেটা লিখে নিই আপনার কাছ থেকে। যদি বলেন হ্যাঁ দেবো, ইন দ্যাট কেস অনলি তখনই এটা আমরা পেশেন্টকে দিই। আমরা এমন করি না যে নিয়ে এসে দিয়ে দিলাম, দিয়ে বললাম যে এটা আপনাকে করতে হবে। তো উনি যখন আমাদের সাথে এই কথাগুলো বলেছেন, কালকে যখন মারা যান, প্রথম আমাকে সন্ধ্যেবেলায় উনি বলেন, যখন পেশেন্ট এক্সপায়ার হয়, পেশেন্ট মারা যান, আমাকে এসে বলল স্যার একটু বিলটা দেখবেন, আমি খুব গরিব মানুষ, আমি চেষ্টা করছি। তারপরে রাত্রের বেলায় উনি এসে কথাটা বললেন। এবং ওনারা যেটা বলছেন যে এইটা কিন্তু আমাদের কাছে কমপ্লেন করেনি যে পেশেন্টের ভুল চিকিৎসা হয়েছে, পেশেন্টের বেশি টাকা নিয়েছে, পেশেন্ট পার্টি কিন্তু একবারও আমাদের কাছে বলেনি। ওনারা বাইরে বাইট দিয়েছেন, মানে নট ইন ফ্রন্ট অফ মি নাইদার এনি ওয়ান অফ মাই হসপিটালস, ওনারা বাইরে গিয়ে এই বাইটগুলো দিয়েছেন। তো সেখানে দেখুন
আমি তো লোকের মুখ বন্ধ করতে পারবো না, লোকে যেটা বলছেন বলছেন, কিন্তু আমার সামনে কিন্তু এই কথাটা ওনারা বলেননি বা বলার প্রয়োজন বোধ করেননি। ন্যাচারালি আমরাও সেই জায়গাটাতে ছিলাম, এবং এই কথাটা ওনারা বলেননি যে এনারা ৮৩,০০০ টাকা আমার ছেড়ে দিয়েছেন। এই কথাটাও কিন্তু ওনারা একবারও বললেন না যে আমরা ৮৩,০০০ টাকা ছেড়ে দিয়েছি। যখন ম্যাডাম এসেছিলেন, হালিমা ম্যাডাম এসেছিলেন, উনি রিকোয়েস্ট করাতে ওনার কথা শুনে সঙ্গে সঙ্গে আমরা এটা ছেড়ে দিই যে ঠিক আছে, উনি একজন ডিগনিটারি মহিলা, উনি বলছেন, তো আমরা সঙ্গে সঙ্গে পয়সা ছেড়ে দিই। আর একটা যেটা আমাদের উপরে ওনারা অ্যালিগেশন চলছেন যে আমরা নাকি টাকার জন্য বডি আটকে রেখেছি। দেখুন, আইনগতভাবে কোনো পেশেন্টের যদি এমএলসি হয়, যেটা মেডিকেল লিগাল কেস, মানে যদি কোনো পেশেন্ট ধরুন আনন্যাচারাল কোনো নিয়ে এসে আমার এখানে ভর্তি হন, এটা কিন্তু ম্যান্ডেটরিলি ইনজুরি রিপোর্ট পুলিশকে ইনফর্ম করতে হয়। কারণ এই পেশেন্টটা কেন ইনজুরিটা পেলো, কেউ মারলো নাকি, সেটা তো আমরা রুল আউট করতে পারবো না। পেশেন্ট ইনজুরি নিয়ে আমার কাছে এসেছেন, আমরা সেটা পুলিশের কাছে জমা দিই। এবারে নিয়ম হচ্ছে, পুলিশ যখন কোনো এক্সপায়ারি হয় তার পোস্টমর্টম হবে, মেডিকেল লিগাল কেসে হয়, তো পুলিশ এই বডিকে পিক আপ করে নিয়ে যায়, এবং নিয়ম অনুযায়ী যখন ডক্টর ডিক্লেয়ার করে যে পেশেন্ট ডেথ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পেশেন্ট আর ছুতে পারি না, পুলিশই ওই পেশেন্টকে পিক আপ করে নিয়ে যায়। কিন্তু এখানে ধরুন যেহেতু ডিস্ট্রিক্টের মধ্যে রাত্রেবেলা অবধি মর্গ খোলা থাকে না, ৪টের পর আর মর্গ থাকে না, তো সেক্ষেত্রে আমরা কি করি, পেশেন্টকে পুলিশকে ইনফর্ম করে রাখি, ওরা পরের দিন সকালে নর্মালি নিয়ে যায়। এবং ম্যাডাম এসেছিলেন, ওনার সাথে পুলিশের হায়ার অফিসিয়ালসরা এসেছিলেন, হয়তো ওনারা সেই ব্যবস্থা করেছিলেন, পেশেন্টকে ওনারা সেখান থেকে মর্গে কালকে রাত্রেবেলা নিয়ে যান। এটা একদম ভুল কথা যে আমরা পেশেন্টকে টাকার জন্য আটকে রেখেছি। শুধু তাই নয়, এদিন আরজি করের ঘটনার বিচারও চেয়েছেন তিনি। পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সরকারের মধ্যস্থতায় যাতে একটা ফলপ্রসূ সিদ্ধান্ত বার করা যায় তার আবেদনও করেছেন। এই বিষয়টি নিয়ে সুব্রতবাবু বলেন, তাতে দুটো অ্যাসপেক্ট আছে। প্রথম কথা হচ্ছে যে যেহেতু যিনি মারা গেছেন, আমার তো অনেক বয়স হলো, তিনি আমার প্রায় কন্যা সমান। তো মেয়ের বাবা হিসাবে, আমারও তো মেয়ে আছে, মেয়ের বাবা হিসাবে যথেষ্ট চিন্তিত, খুবই দুঃখজনক ঘটনা। তো চাইবো এই জিনিস আমাদের দেশ থেকে দূর হাঁটুক। এটা মেয়ে বাবা হিসাবে বলতে পারি যে মেয়েদের প্রতি এই যে একটা সামাজিক ব্যাধি বলতে পারেন, সামাজিক ঘৃণ্য ব্যাধি, এটা চিরতরে দূর হোক, তার জন্য সরকার আছেন, তারা একটা আইন করুক। সেটাও যেমন ঠিক, তেমনি ডক্টরসরাও যেটা বলছেন যে আমাদের এইরকমই একজন আমাদেরই মারা গেছেন অন ডিউটি অবস্থায়, তো সেটার একটা বিচার তারা চাইছেন। আমিও বিচারটা চাইছি, মেয়ের বাবা হিসাবে বিচারটা পাক, মেয়েটা বিচার পাক, কেন এরকম হলো, কে পেল। কিন্তু পাশাপাশি এটাও তো ঠিক, ধরুন গরিব মানুষরা রয়েছেন, তাদেরও তো চিকিৎসা সবসময় সম্ভব হয় না। সব পেশেন্ট হয়তো ধরুন এই শফিকুল, ইনি যেটা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা বললেন, সেই ক্ষেত্রে হয়তো ওনারা কোনোভাবে হয়তো চেষ্টা করে যেদিক থেকে হোক ওনারা চিকিৎসাটা করালেন। দেখুন, আমার তো প্রাইভেট হসপিটাল, এটা তো কোনো কর্পোরেট বড় হসপিটাল নেই যে আমার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড রয়েছে সেখান থেকে করব, বা গভর্নমেন্ট অর্গানাইজেশনস। আমাদের পুরোটা আমাদের নিজেদের যে টাকাটা রোজগার করতে হয়, আমাদের এই চিকিৎসা করি তো টাকাটা রোজগার করতে হয় সমস্তটাই। তো সেক্ষেত্রে চাইবো ওনারাও একটু কম্প্রোমাইজ করুক। সেটাই মনে হয় মানবতার জন্য, মানব জাতির জন্য এটা হয়তো ঠিক। আবার নিজেদের মধ্যে নমনীয়তা রাখুন, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং। পেশেন্টের যেমন চিকিৎসাটা দরকার, তেমনি জুনিয়র ডাক্তারদেরকেও বলবো যে তোমরা তো আমার পুত্র সম, তোমাদেরকে বলবো যে যতটা মানে বিচার আমিও চাই, মেয়ের বাবা হিসাবে বিচার আমিও চাই। আমি